আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার কিডনি ট্রান্সপ্লান্ট জার্নির ৭ম পর্ব লেখার পরিবর্তে ভিডিও করছি। কারণ লিখতে অনেক সময় লাগে, তো একটু অলসতা করছি আর কি। তো যাই হোক, আজকে আমি বলবো, অনেকেই জানতে চান যে আসলে কখন আমি ডায়ালাইসিস শুরু করব অথবা কখন আমি ট্রান্সপ্লান্ট করব। এই ব্যাপারটা নিয়ে আজকে আমি বলবো। আমি একজন পলিসিস্টিক কিডনি ডিজিজ রোগী ছিলাম এবং গত 2025-এর 14ই ফেব্রুয়ারি আমি ট্রান্সপ্লান্ট করেছি কলকাতা ফর্টিস হসপিটালে। তো প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই আমাদের রোগ সম্পর্কে। সেটা হলো পলিসিস্টিক কিডনি ডিজিজ। আমাদের রোগটা হলো বংশগত, অর্থাৎ পলিসিস্টিক কিডনি ডিজিজ রোগটা বংশগত। এটা যদি কোনো প্যারেন্টসের 4জন ছেলে মেয়ে থাকে, তার ভিতর 50%-এর হওয়ার সম্ভাবনা থাকে। যেমন 4জন ছেলে মেয়ের ভিতরে হয়তো 2জনার এই পলিসিস্টিক কিডনি ডিজিজ হবে। যেমন আমি আমার বাস্তব উদাহরণ দিই। আমরা 4 ভাই বোন। আমাদের 2 ভাইয়ের, আমার এবং আমার ছোট ভাইয়ের পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, কিন্তু আমার বড় ভাই এবং আমার বোনের মেজ বোন, তার কিন্তু পলিসিস্টিক কিডনি ডিজিজ নাই। তো এটা হলো ব্যাকগ্রাউন্ড। আরেকটা কথা হলো যে পলিসিস্টিক মানে হলো অনেকগুলো কিডনি, অনেকগুলো সিস্ট। পলি মানে অনেক, সিস্ট তো এই সিস্ট তো অনেক মানুষেরই থাকে, তো তাদের তো কিছু হয় না। তো পলিসিস্টিক কিডনি ডিজিজে কেন আপনার ট্রান্সপ্লান্ট করতে হবে বা ডায়ালিসিস করতে হবে? আমি কিন্তু একটু সংক্ষেপেই বলছি আর কি, তাড়াহুড়াই হয়ে যাচ্ছে। তো এই প্রশ্নের উত্তর হলো, পলিসিস্টিক কিডনি ডিজিজ অনেকগুলো সিস্ট থাকে কিডনিতে, 2 কিডনিতেই থাকে, এটা এমন না 1 কিডনিতে। এবং এই সিস্টগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকে, এবং যতই বাড়তে থাকে সেটা আমাদের কিডনির যে নেফ্রনগুলো আছে, অর্থাৎ ছাঁকনি, সেখানে প্রেশার ফেলে এবং আস্তে আস্তে এমন পর্যায়ে চলে যায়, অর্থাৎ একটা মানুষের অ্যারাউন্ড 60 ইয়ার্স ওল্ডে এই সিস্টগুলো এত বড় হয় যে অনেকের পেটে দেখলে মনে হবে যে সে প্রেগনেন্ট। তো এই সিস্টের জন্য এটা হয়। এবং এই বড় বড় সিস্টগুলো নেফ্রনে এমন বেশি চাপ ফেলে যে নেফ্রনগুলো একসময় কাজ করা বন্ধ করে দেয়। তো এই জন্য পলিসিস্টিক কিডনি ডিজিজ থেকে কিডনি ড্যামেজ হয়ে এক পর্যায়ে আপনাকে ডায়ালিসিসে যেতেই হবে অথবা আপনাকে ট্রান্সপ্লান্ট করতে হবে। তো এখন প্রশ্ন হলো, মূল যেটা প্রশ্ন সেটা হলো, কখন আমি ডায়ালিসিস করব আর কখন আমি ট্রান্সপ্লান্ট করব। তো ডায়ালিসিসের ব্যাপারটা একটু এরকম যে ডায়ালিসিস কিন্তু ফিট কোনো ফর্মুলা নেই। যেমন অনেকের জিএফআর কমে যায়, কমে হয়তো 8 হয়ে গেছে, তারপরে সে দিব্যি সুস্থ থাকতে পারে, ইভেন সে এক্সারসাইজ করতে পারে, কোনো সমস্যা নেই, সে ফুল টাইম কাজও করতে পারে, কোনো সমস্যা নেই। আবার অনেকের দেখা যাচ্ছে যে জিএফআর 20 বা 16, সে এমন দুর্বল হয়ে যায় যে নড়াচড়া করতে তার কষ্ট হয়, তারপরে কাজ করতে পারে না, সব সময় শুয়ে থাকতে ইচ্ছা করে, খুব লেথার্জিক ফিল করে, এনার্জি লেস হয়ে যায়, তারপরে হাত পা ফুলে যেতে পারে, এই ধরনের হয়ে যায়। তো এটা আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো পার্সন টু পার্সন ভ্যারি করে কখন ডায়ালিসিস নিতে হবে। এটা কোনো ফিট ফর্মুলা নেই। আপনি কোনো ডাক্তারের কাছে গেলেন, সে হয়তো বলবে যে তোমার তো ওই রিডিং দেখে তোমার তো এখন ডায়ালিসিস করতে হবে, এটা কোনো কিন্তু কথা না। কথাটা হলো যে আপনার শরীর কেমন ফিল করছে সেটা। আমার উদাহরণ দিই। যেমন আমি 2023 সালে বাংলাদেশে গেলাম, সেখানে ডোনারের সঙ্গে সাক্ষাৎ করতে, ডোনারকে দেখতে। তো ডোনারকে নিয়ে এখন মেডিকেল টেস্ট করব। আমি এলিভেটরে সামনে আমি আর ডোনার দাঁড়ায় আছি। হঠাৎ করে আমার শরীরটা এমন খারাপ হয়ে গেল যে আমি বুঝতে পারছি সামথিং ইজ হ্যাপেনিং। তো এই বুঝতে বুঝতে আমি পড়ে গেলাম, অর্থাৎ অজ্ঞান হয়ে গেলাম। তখন আমার ডোনার আমাকে ধরে এক জায়গায় বসালো। আমি একটু পরে, মানে জাস্ট
30-40 সেকেন্ড পরে টের পেলাম যে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, শরীরটা ঘেমে গেল। এই আর কি, অনেকক্ষণ বসে টসে থেকে আমি ঠিক হলাম। তো এই যে ব্যাপারটা, তার মানে কি, আমি তখন কিন্তু কিডনি আমার যে পর্যায়ে থাকুক, আমার তখন একটা ডায়ালিসিস অথবা ট্রান্সপ্ল্যান্টের দিকে অতি দ্রুত প্ল্যানিং করতে হবে। এটা হলো সিগন্যাল। এরকম আরও 2বার ঘটনা ঘটেছে ঢাকাতে। আমি 2বার, একবার তো পাসপোর্ট করতে যাই পাসপোর্ট অফিসে, সেদিন প্রচণ্ড গরম, আমি ওইরকম ভিড়ের মধ্যে পড়ে গেলাম হঠাৎ করে। তো আমি তো কিছুই জানি না, শুনি না, তার দেখি যে চারিপাশে লোক যখন জ্ঞান ফিরল, তখন সবাই ধরে নিয়ে আমাকে ইমার্জেন্সি রুমে নিয়ে গেল, যেখানে যারা মানে ডিসেবল পারসন, যাদের দ্রুত পাসপোর্ট করা হয়, তো সেই রুমে নিয়ে গেল আমাকে। আমার সামনে একজন ডাক্তার বসা ছিলেন, অর্থাৎ জুনিয়র একজন মেয়ে ডাক্তার। উনি আমাকে বললেন যে আপনার জিএফআর কত। তা আমি বললাম যে আপনি যে এই যে পড়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন, আপনার সাথে কেউ আসেনি? আমি বললাম না। বললো আপনি কোথায় থাকেন? আমি বললাম আমি কানাডায় থাকি। তো উনি বেশ একটু বিরক্ত এবং বিস্মিত হলো। বলল যে আপনার বাড়ির লোক আপনাকে এইভাবে কেন ছেড়ে দিয়েছে? তো বাড়ির লোক তো আর এটা জানে না, আমিও জানি না যে আমার জিএফআর তখন ভালোই ছিল, 14 মতো ছিল। তো এরকম হবে আমি তো বুঝতে পারি নাই। আমার তো পাসপোর্ট করতে হবে, ডোনারের সাথে মিট করতে হবে, ডোনারকে ঠিক করতে হবে, এইটা একটা। তো যাই হোক, আমি কানাডায় চলে আসলাম। কানাডায় এসে আমি তখন বিভিন্ন রকম চেষ্টা করলাম, যেমন আমি এখানে কিটো খাবার চেষ্টা করলাম, অনেক মানে ফাস্টিং করতাম, 16 ঘন্টা ফাস্টিং করতাম। তো এগুলি করে খুব মানে হোপফুল থাকতাম যে পরবর্তী রিডিংটা ভালো হবে। একই কথা, পরবর্তী রিডিংয়ে যেয়ে দেখতাম যে 15 জায়গায় 14 হয়ে গেছে বা 13 হয়ে গেছে, হতাশ হয়ে যেতাম। একটা পর্যায়ে আমি ওষুধ খাওয়া শুরু করলাম, একটা পাউডার, সেটা পানিতে গুলিয়ে খেতে হয়, সেটার নাম হলো কিটো চিত্রা। এটা আমেরিকার একটা ওষুধ। এটা অবশ্য অ্যাপ্রুভড ওষুধ, অ্যাপ্রুভড পাউডার আর কি। এটা ওষুধ না, এটা পাউডার, মানে মাল্টিভিটামিন জাতীয় আছে। এটা আমি ওইভাবে সঠিক জানি না, কিন্তু ওই ওষুধটা বেশ এক্সপেন্সিভ। আমি ওটা প্রতি মাসে খাওয়া শুরু করলাম। এক একটা ওষুধ কানাডিয়ান বা আমেরিকান ডলারে $200, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 25,000 টাকা হবে। তো ওই ওষুধটা, ওই পাউডারটা গুলিয়ে আমি যখন খেতাম, আমি প্রথম কিছুদিন আমি একদম বিছনা থেকে উঠে গেলাম, মানে এত ভালো ফিল করলাম, এবং 1 বছর আমি অনেক কাজ করতে পারলাম, খুব ভালো ফিল থাকলাম আর কি। ইভেন আমি যখন 2024 জুলাই বাংলাদেশে গেলাম, তখনও আমি সেটা খেতাম। আমার টার্গেট ছিল যতদিন আমি ডায়ালিসিস ঠেকিয়ে রাখতে পারি, এবং ঠেকিয়ে রেখে আমি ডায়ালিসিস ছাড়াই আমি ট্রান্সপ্ল্যান্ট করতে যাচ্ছিলাম। কারণ হলো যে ডায়ালিসিস ছাড়াই, ডায়ালিসিসের পূর্বে যে ট্রান্সপ্ল্যান্ট করা হয় তাকে বলা হয় প্রিএমটিভ ট্রান্সপ্ল্যান্ট, এবং সেটার প্রগনোসিস ভালো, অর্থাৎ সেটার এক্সপেক্টেন্সি অনেক ভালো, এটাই সায়েন্স বলে। তো আপনারা এটা মিলিয়ে নিতে পারেন, যে কোনো ডাক্তার বা আপনারা নিজেও পড়ে মিলিয়ে নিতে পারেন, সমীক্ষা এটাই বলে। তো ওইটাই আমার টার্গেট ছিল। এই জন্য আমি চাচ্ছিলাম এটা যতদূর ঠেকিয়ে রাখা যায় ডায়ালিসিসের পর্যায়টা। যদিও আমি মাঝখানে ইন্ডিয়াতে যে কয়েকদিন ছিলাম, সেখানে ফিস্টুলা করে রেখেছিলাম। তো আজকে তো ভিডিও অনেকক্ষণ হয়ে গেল, আমি তো পুরো কথা বলতে পারলাম না। নেক্সট পর্বে আমি বলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য দোয়া রাখবেন। আমি কিডনি ট্রান্সপ্লান্ট প্রায় 1 বছর 2 মাস হচ্ছে এখন। আমি আপনাদের সবার দোয়াতে আমি ভালো আছি, এবং আমি পরবর্তীতে আমার কথা আরও বলবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।